হুম। কি হুম? তুই খুশি না? মিহুল রিতার দিকে চেয়ে বলল, বাড়িতে এই নিয়ে ঝামেলা চলছে। রাবির ওনার মাকে কোনোভাবেই রাজি করাতে পারছেন না। এই অবস্থায় আমি কি করে খুশি হব বলতো? রিতা বুঝতে পারে। সে মিহুলের কাঁধে হাত রেখে তাকে আশ্বাস দিয়ে বলে, চিন্তা করিস না দোস্ত, সব ভালো হবে। হ্যাঁ, ভালো লাগছে না। চল আজকে একটু ফুচকা খেতে যাই। কিন্তু রাব্বি স্যার তো তোকে ডেকেছিলেন। আমাকে কেন? জানি না। আচ্ছা চল তাহলে আগে সেখানেই যাই। মিহুল স্যারের কেবিনের কাছে গিয়ে বলল। আসবো স্যার? স্যার বললেন। হ্যাঁ হ্যাঁ, মেহুল ভেতরে আসো। মিহুল ভেতরে প্রবেশ করে। রাব্বি স্যার হেসে বললেন, প্রোগ্রামের পর তো তোমাকে আর দেখাই যায়নি। সেমিস্টার ব্রেকে কি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছো নাকি? মিহুল সৌজন্যে হেসে বলল, না স্যার, তেমন কিছু না, ক্লাস নেই বলে আসা হয়নি আর কি। আচ্ছা, আপনি নিউজ পেপার দেখেছেন নিশ্চয়ই। সবাই তো আপনার বেশ প্রশংসা করছেন। আপনার পরিবারের মানুষও নিশ্চয়ই খুব খুশি। মিহুল মাথা নুয়ে মৃদু সুরে বলল, জি স্যার। তা তো হতেই হবে। মেয়ের এমন প্রাপ্তিতে তো সব বাবা মাই খুশি হন। তবে এখন আর একটা খুশি সংবাদ আছে। কি? আমার এক বন্ধু, ভোকাল আর্টিস্ট, সে নতুন নতুন সিঙ্গারদের নিয়ে কাজ করে। প্রতি বছর তার একটা করে অ্যালবাম রিলিজ হয়, আর সেটা হিটও হয় খুব। তো সে কালকে খবরের কাগজে তোমার খবর দেখে আমাকে কল দিয়ে বলে, মেয়েটা তোদের ভার্সিটির না? আমি বলি হ্যাঁ, আমার ছাত্রী। সে তখন দারুণ একটা খবর দেয়, তোমাকে ওর সাথে কাজ করার অফার দেয়। আমাকে বলেছে তোমার সাথে কথা বলার জন্য। তুমি একবার ওর সাথে কাজ করলে তোমার আর গানের ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে না, এমনিই সেটা অনেক উপরে উঠে যাবে। তো এই নিয়ে তোমার কি মত? মিহুল বিস্ময় নিয়ে চেয়ে থাকে। সারা জীবন যা চেয়ে এসেছে আজ সেটা তার সামনে। সে কি সেটা ছুঁয়ে দেখবে না? বারণ করে দেবে? মনের বিরুদ্ধে গিয়ে এমনটা করতে পারবে সে? মিহুল চিন্তায় পড়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। স্যার বললেন, কি হলো মেহুল, কি ভাবছো? এই সুযোগ কিন্তু কেউ সহজে হাতছাড়া করবে না। তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তে নিও। মিহুল কিছু সিদ্ধান্ত নিতেই পারে না। একা এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব না। তাই সে স্যারকে বলে, স্যার, আমাকে কি একটু সময় দেওয়া যাবে? আমি আপনাকে ভেবে বলছি। হ্যাঁ অবশ্যই, তুমি সময় নিয়ে ভেবে বলো। আচ্ছা স্যার, ধন্যবাদ। ফুচকা মামাকে ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা বানাতে বলে সে চেয়ারে বসলো। রিতা তখন বলল, তুই রাজি হয়ে গেলেই পারতি। কত বড় একটা সুযোগ। তোকে ওই লোকটা রাতারাতি সিঙ্গার বানিয়ে দিতে পারতো। উনি খুব ভালো আর্টিস্ট, আমি ওনার নাম শুনেছি। মিহুল চোখ মুখ কুঁচকে বলল, এত কিছুর পরেও আমি কিভাবে রাজি হই বলতো? আমি এখন রাজি হলে ভবিষ্যতে এই নিয়ে আরো ঝামেলা হবে। ভাইয়া আছেন তো সবকিছু সামলে নেওয়ার জন্য। একটা মানুষ আর কত দিক সামলাবেন? ওনার সামনেই ইলেকশন, এই নিয়ে রাত দিন ছুটছেন। তার উপর সেই অপরিচিত ব্যক্তিটিকে নিয়েও ওনার মাথায় বিশাল দুশ্চিন্তা। আর আমার এই গান নিয়ে ওনার সাথে ওনার মায়ের ভুল বোঝাবুঝি তো চলছে। আর কত দিক সামলাবেন উনি? পাগল হচ্ছেন না তো? এটাই বেশি। আমি আর এইসবের মাঝে নতুন করে কোনো প্রেশার সৃষ্টি করতে চাই না। ওনার সাথে কথা বলবো, উনি যা বলবেন তাই হবে। রিতা মিহুলের মুখের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর সে মৃদু হেসে বলে, তুই ভাইয়াকে ভালোবেসে ফেলেছিস তাই না? মিহুল দ্বিধাগ্রস্ত চোখে তাকায়। এটাকে ভালোবাসা বলে? নিজেকেই নিজে প্রশ্ন করে। তবে তার মন কোনো জবাব দেয় না। তাই সেও বুঝতে পারে না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, ভালোবাসা না হলেও মানুষটাকে আমি সম্মান করি। উনি আমাকে নিয়ে খুব ভাবেন, তাই স্ত্রী হিসেবে এটুকু চিন্তা করা আমার কর্তব্য। রিতা ঠোঁট কামড়ে হেসে বলে। তাও ভালোবাসিস সেটা স্বীকার করবি না? মিহুল নাক ফুলিয়ে বলে, না, করব না। আমি কেন করব? উনি আগে করবেন। উনিও তো আমাকে এখন পর্যন্ত ভালোবাসার কথা বলেননি, তবে আমি কেন স্বীকার করব? ওনার আগে তো জীবনেও না। আচ্ছা, এই ব্যাপার। মানে তলে তলে প্রেম চলছে, কিন্তু কেউ স্বীকার করবে না। আচ্ছা, আমি ভাইয়াকে বলবো। তার বউ তার মুখে ভালোবাসা কথা শোনার জন্য একেবারে অস্থির হয়ে উঠেছে। মিহুল বড় বড় চোখ করে বলল, মোটেও তা না। উল্টাপাল্টা কিছু বললে খবর আছে তোর। দাঁড়া, এখনই বলছি। এই বলে রিতা ফোন হাতে নিতেই মিহুল সেটা কেড়ে নেয়। রাগী গলায় বলে, মার খাবি কিন্তু রিতার বাচ্চা। রিতা দাঁত কেলিয়ে হেসে বলল। বিয়ে ছাড়া আমার আবার বাচ্চা এলো কোথা থেকে? ফুচকা খেতে খেতে রিতা বলল, এই মহুল, দেখ ওই লোকটা কখন থেকে আমাদের দেখছে। বেটার লক্ষণ তো ভালো মনে হচ্ছে না। মিহুল তখন সঙ্গে সঙ্গেই বলল,
তোরও তাই মনে হচ্ছে? আমারও তো তখন থেকে এই ভাবনাটাই বারবার মাথায় আসছিল। লোকটা আমাদেরই দেখছে, তাই না? ব্যাপার কি বলতো? আচ্ছা, এটাই আবার সেই লোকটা না তো যাকে আমরা খুঁজছি? রিতা তার দিকে চেয়ে ফন্দিহান সুরে বলল। হ্যাঁ, হতেও পারে। কি করবি এখন? দাঁড়া, রাবিরকে কল দিয়ে আসতে বলি। আজকে বেটাকে হাতে নাতে ধরবো। হ্যাঁ, সেটাই কর। তবে খেয়াল রাখিস, লোকটা যেন না বোঝে। না না, বুঝবে না। মেহুল রাবিরকে কল দেয়। রাবির কল রিসিভ করতেই সে বলল। আপনি কি ব্যস্ত আছেন? না, বলুন। এক্ষুনি একটু আমার ভার্সিটির সামনে আসুন। কেন, কোনো সমস্যা? ড্রাইভার যায়নি আজকে? না না, এসব কিছু না। আমার মনে হচ্ছে আমি ওই লোকটাকে পেয়ে গিয়েছি। আপনি তাড়াতাড়ি আসুন। রাবির অস্থির গলায় বলল। কি বলছেন আপনি? ওই লোকটা কি আপনার সাথেই? ও কি আপনাকে ফলো করছে? দেখে তো তাই মনে হচ্ছে। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন। আমি 2 মিনিটের মধ্যে আসছি। আজকে ওই লোকের ফলো করার ইচ্ছে একদম জন্মের মতো মিটিয়ে দেব। রাবির কল কেটে দেয়। মেহুল হেসে বলে। আজকে তুমি শেষ বাবাজান। আমাকে অনেক জ্বালিয়েছো। আজকে তোমার সব খেলা শেষ হতে চলছে, আর একটু অপেক্ষা করো। রাবির গাড়ি থেকে নেমেই মেহুলের কাছে আসে। কোথায় মেহুল? ওই লোকটা কোথায়? সস্থির গলায় বলে। মেহুল তাকে হাতের ইশারা দিয়ে দেখায়। রাবির সেদিকে চেয়ে দেখে। কিছুক্ষণ চেয়ে থেকে বলে। চলুন। রাবির মেহুলকে নিয়ে রাস্তার ওপারে যায়। মেহুল তাকে ফিসফিসিয়ে বলে। শুনুন, একদম ধরে উড়াধুরা মার দিবেন। রাবির তার দিকে চেয়ে মুচকে হাসে। সে ওই ছেলেটার সামনে গিয়ে দাঁড়াতেই ছেলেটার চোখ মুখ কাছু মাচু করে বলল। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহুল হা করে চেয়ে আছে দুজনের দিকে। তার মাথায় কিছুই ঢুকছে না। রাবির তার দিকে চেয়ে বলল। এই লোকটার উপর আপনার কেন সন্দেহ হয়েছে মেহুল? আসলে উনি তখন থেকে আমাদের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর এখান থেকে যাচ্ছিলেনই না। তাই আমি ভেবেছি আর কি। পাশের ছেলেটা তখন অনুনয়ের সুরে বলল। দুঃখিত ম্যাডাম, আসলে আমি আপনার খেয়াল রাখছিলাম। আমার তাকানোতে আপনার খারাপ লেগে থাকলে আমি সত্যিই দুঃখিত। মেহুল রাবিরের দিকে চেয়ে জিজ্ঞেস করলো। উনি কে? উনি আপনার পার্সোনাল গার্ড, আর এখন থেকে উনি আপনার সাথেই থাকবেন। মেহুলের কথাটা শুনে একটু অন্যরকম লাগলো। একটা লোক সারাক্ষণ তার পেছন পেছন ঘুরবে, এটা কেমন দেখায়। তাই সে রাবিরকে বলল। কিন্তু ব্যাপারটা যেমন না। আর আমার তো গার্ডের প্রয়োজন ছিল না। আমার এসবে অস্বস্তি লাগবে, রাবি। আমি বুঝতে পারছি মেহুল, কিন্তু আপনার সুরক্ষার জন্য এটুকু আপনাকে এখন মেনে নিতেই হবে। আমার পক্ষে সারাক্ষণ আপনাকে খেয়াল রাখাও সম্ভব হয়ে উঠছে না, তাই এখন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর উনি আমার মতে খুব বিশ্বস্ত লোক, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। মেহুল দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসল। সে আর কি বলবে, আজকাল যা হচ্ছে তাতে করে একটা নিরাপত্তার দরকার ছিল অবশ্য। রাবির জিজ্ঞেস করলো। আপনার আর কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে, আমি রাবিরের কথাটা শেষ হওয়ার আগেই তার ফোন বেজে ওঠে। সে ফোনটা হাতে নিয়ে মেহুলের দিকে চেয়ে বলে। 1 মিনিট। তারপর সে কল রিসিভ করে। ওপাশ থেকে কেউ একজন বলে। স্যার, বাংলা বাজার গুড়াউডে আগুন লেগেছে। এদিকে শ্রমিকটা হাহাজারি করছে, সবাই দিশেহারা হয়ে যাচ্ছে। স্যার, আমরা কাউকে সামলাতে পারছি না। ফায়ার সার্ভিসের লোকেরাও এখনও আসেনি। মানুষেরা হইচই করছে, অবস্থা খুবই খারাপ। কি করবো বুঝতে পারছি না। রাবির আতঙ্কিত হয়ে বলল। কি বলছো এসব? ওখানে আগুন লাগলো কি করে? আমার শ্রমিকদের দোকান, কিভাবে এসব হয়েছে? ওপাশের লোকটা তখন বলল। স্যার, আমাদের যে দারোয়ান ছিল সে বলেছে আগুন এমনি এমনি লাগেনি, কেউ লাগিয়েছে। কিন্তু সে কে সেটা এখনো বলা যাচ্ছে না। আপনি এক্ষুনি একবার আসুন ওখানে। রাবির অস্থির গলায় বলল। ঠিক আছে, আমি আসছি। মেহুল রাবিরের অস্থিরতা আর আতঙ্কিত চোখ মুখ দেখে জিজ্ঞেস করল। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? আর বলবেন না, বাংলা বাজারের গোডাউনে আগুন লেগেছে। আমার শ্রমিকদের দোকান সেখানে, চারদিকে হইচই লেগে গিয়েছে। আমাকে এক্ষুনি একবার যেতে হবে। আপনি সাবধানে বাড়ি যাবেন, পরে কথা হবে। আসছি এখন। মেহুল রাবিরের সামনে দাঁড়িয়ে ভীতর সুরে বলল। এত অস্থির হবেন না। যেখানেই থাকবেন সাবধানে থাকবেন। আর প্লিজ একটু সময় করে আমাকে ফোন দিয়ে আপডেট জানাবেন। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, বাড়ি যান। আমি সাবধানেই থাকবো।
রাবির আর এক মুহূর্তও দাঁড়ায় না, গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। মেহুলের বুকের ভেতরে খচখচ করছে, ভয় হচ্ছে। এখন রাবিরের জন্য বড্ড দুশ্চিন্তা হয় তার। চারদিকে যা বিপদ, লোকটা একটু সাবধানে থাকতে পারলেই সে বাঁচে। মেহুল বাসায় ফিরে অল্প কিছু খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে ঢুকতেই বাংলা বাজারে আগুনের একটা ভিডিও চোখের সামনে চলে আসে তার। চট করে উঠে বসে সে। আগুন তো ছোটখাটো ভাবে লাগেনি, বিশাল আগুন লেগেছে। মেহুলের মনে আরো ভয় জাগে। সে ছুটে টিভি রুমে যায়। টিভি ছেড়ে খবরের চ্যানেলে গিয়ে দেখে সবখানেই এই আগুনের ফুটেজই চলছে। আগুন এখন নিয়ন্ত্রণে আনা যায়নি, চারদিকে মানুষ ছোটাছুটি করছে। রামিনা বেগম এই মুহূর্তে রুমে এসে বললেন, দুপুর থেকেই দেখছি এই অবস্থা, এখনো নাকি আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। কি যে হবে কে জানে। মেহুল মায়ের দিকে চেয়ে অসহায় সুরে বলল। মা, ওখানে তো রাবিরও গিয়েছেন। রামিনা বেগম হাতমকে উঠে বলল, কি? কেন? এটা নাকি ওনাদের লোকেদের গোডাউন। ওনাকে ফোন দিয়ে বলেছেন আর উনিও চলে গিয়েছেন। আগুনের অবস্থা দেখেছো? আমার তো এখন ভয় করছে মা। না না, কিচ্ছু হবে না, জামাই নিরাপদেই থাকবে। টিভিতে দেখো না, ওই যে ফায়ার সার্ভিসের লোকেরা কাজ করছে, আগুন নিভে যাবে। মেহুল টিভির সামনে থেকে হায় নড়ল না। টানা 2 ঘন্টা যাবৎ সে টিভির সামনেই বসে আছে। টিভিতে লাইভ টেলিকাস্ট চলছে। সাংবাদিকদের সামনেই মুহূর্তে রাবির দাঁড়িয়েছে। তাকে সাংবাদিকরা নানা প্রশ্ন করছেন। আগুন কিভাবে লাগলো, কিভাবে কে লাগালো, এই সকল বিষয়। মেহুল ক্ষিপ্ত হয়ে মায়ের দিকে চেয়ে বলল, আশ্চর্য, আগুন কিভাবে লেগেছে সেটা কি উনি জানেন নাকি? সাংবাদিকদের কি কোনো আর কাজ নেই? আজাররা সব প্রশ্ন করেন। রামিনা বেগম বললেন, জায়গাটা রাবিরের, আর এখানে কাজও করে তার লোকেরাই, তাই তাকে এই প্রশ্নগুলো করা হবে, এটাই তো স্বাভাবিক। রাবির বেশ সাবলীলভাবে সব প্রশ্নের জবাব দিল। সে বলল, তদন্ত চলছে, খুব শীঘ্রই তারা পুলিশের সহায়তা নিয়ে এই আগুনের রহস্য উদ্ঘাটন করবে। সাংবাদিকের ব্রিফিং শেষ হতেই মেহুল রাবিরকে কল দেয়। কল রিসিভ করলে মেহুল বলল, আপনি ঠিক আছেন? হ্যাঁ মেহুল, আমি ঠিক আছি, আপনি চিন্তা করবেন না। আমি আপনার লাইভ দেখছি। ওখানের আগুন কি পুরোপুরি এখনো নিভেনি? আচ্ছা, না, কিছু কিছু জায়গায় এখনো আছে। আচ্ছা, আপনার ভেতরে যাওয়ার দরকার নেই। বিল্ডিংটা যেভাবে পুড়েছে ধসে পড়ার সম্ভাবনা আছে। ওইখানের লোকগুলোকে সরে আসতে বলুন। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই ভাবছি। মেহুল পুনরায় কিছু বলার আগেই ফোনের ওপাশ থেকে কাউকে চিৎকার করে বলতে শোনা যায়, স্যার, গুডনের পিছনের দেয়ালটা ভাঙা গেছে, আর ওটার পিছনে আমার কর্মকর্তা আটকে পড়েছে স্যার। এখন হ্যাঁ, কোনোভাবেই বেরোতে পারছে না। কিছু করেন স্যার, ওরে বাঁচান। রাবির ফোনের এপারে মেহুলকে বলল। এই বলে সে কল কেটে দেয়। এমনিতেই মেহুল শান্তি পাচ্ছে না, এখন আবার এসব শুনে আরো বেশি অস্থির লাগছে তার। এই লোকটা কি থেকে কি করে বসে কে জানে। মেহুল সোফায় বসে বসে হাত কচলাতে থাকে। রামিনা বেগমও চোখ মুখ কুঁচকে ভীত চোখে মেয়ের দিকে চেয়ে আছেন। কিছুক্ষণ পর খবরে বলল, বিপদের উপর আর এক বিপদ লেগেছে। আগুন নিভানোর জন্য যারা গোডাউনের ভেতর গিয়েছিল তারা এখন বের হতে পারছে না। গোডাউনের একপাশে পুরো দেওয়াল ধসে পড়েছে, অনেকে নাকি আবার সেই দেওয়ালের নিচেই চাপা পড়েছে। এই কথা শুনে মেহুলের হাত পা এবার ঠান্ডা হয়ে আসছে। সে তাড়াহুড়ো করে রাবিরকে কল দেয়, কিন্তু তার ফোনে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না বলছে। মেহুলের ভয় দুশ্চিন্তা সব বাড়তে থাকে। টিভিতেও আর তাকে দেখা যাচ্ছে না। বুকের ভেতর ধুক ধুক করছে তার। এই লোকটা আজ তাকে দুশ্চিন্তা দিতে দিতে হয়তো মেরেই ফেলবে। সে লাগাতার কল দিয়েই যাচ্ছে, আর রাবিরের ফোনও বারবার সংযোগ দেওয়া যাচ্ছে নাই বলে যাচ্ছে। মিহু যে কি করবে বুঝতে পারছে না। এই রামিনা বেগমও খুব অস্থির হয়ে উঠেছেন। মিহুল রাবিরের সাথে আর কোনোভাবে যোগাযোগ করতে না পেরে এক পর্যায়ে তার মাকে কল দেয়। মা, আপনার ছেলে তো আমার কলও ধরছে না। টিভিতে তো দেখছই কি অবস্থা, ও হয়তো ফোন ধরার অবস্থাতে নেই। আমার ওনার সাথে লাস্ট কথা হয়েছিল ওই বিল্ডিংটার দেয়াল ধসে পড়ার আগে। এরপর থেকে এখন আর একবারও কথা হয়নি। আমার তো এখন খুব দুশ্চিন্তা হচ্ছে মা। রাবিরের মা মৃদু হাসলেন, বললেন, যাক, এখন আমার দুশ্চিন্তার ভাগ নেওয়ার জন্য ও একজন চলে এসেছে। তবে এই তো কেবল দুশ্চিন্তার শুরু, এখনো তো পুরো জীবন পড়ে আছে এর জন্য। মেহুল সোফায় বসল। টিভির উপর থেকে চোখ সরছে না তার।
কোনো নতুন আপডেটও পাচ্ছে না। রাবিরের মা বললেন, রাবির ঠিক আছে, আমার আর তোমার ভালোবাসা আছে তো ওর সাথে, তুমি চিন্তা করো না। আচ্ছা মা, যদি আপনার সাথে কথা হয় তাহলে আমাকে কিন্তু অবশ্যই বলবেন। ঠিক আছে। মিহুল কল কাটার পর রামিনা বেগম জিজ্ঞেস করলেন, বিয়ান কি বলছেন? উনি মেন্টালি খুব স্ট্রং মা, হয়তো দুশ্চিন্তা নিতে নিতে এখন আর এসব ছোটোখাটো ব্যাপারে উনি এত অস্থির হন না। আমাকে বলেছেন এর তো সবে শুরু, ভবিষ্যতে নাকি এমন দুশ্চিন্তা আরও নিতে হবে। হ্যাঁ, তা তো নিতেই হবেই। নেতার বউ হয়েছিস, দুশ্চিন্তা কি আর এত সহজে পিছু ছাড়বে? তোকেও তোর শ্বশুরবাড়ির মতোই স্ট্রং হতে হবে। মিহুল নিরস মুখে মৃদু আওয়াজে বলল। হুম। ঘড়িতে 10টা বাজে। মেহুলের চোখ মুখ ফুলে আছে। তার মা বাবা তার পাশেই বসে আছেন। একটু আগেই রাবিরের কল এসেছে, ফোন দিয়ে বলেছে সব ঠিক আছে, সবাইকে ঠিকঠাক মতো বিল্ডিংয়ের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। যারা চাপা পড়েছিল তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর এসবের মাঝে সেও বেশ অনেকটাই ব্যথা পেয়েছে। একজন লোককে বের করতে গিয়ে পায়ের অনেকটা অংশ ছিঁড়ে গিয়েছে, তার হাতেও জখম লেগেছে বেশ। এখন সে হসপিটালেই আছে। আর মিহুর এই কথা শোনার পর থেকেই কেঁদে কেটে অস্থির যে সে হসপিটালে যাবে, কিন্তু রাবির তাকে কোনো মতেই সে অনুমতি দিচ্ছে না। হসপিটালে এই সময় অনেক সাংবাদিক আছে।